হাসিনা সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ করবে ইউনূস সরকার। সহায়তা পাবে বাংলাদেশ, জানালেন আইসিসির চিফ প্রসিকিউটর। দেখছিলেন শিরোনাম, সময় সংবাদের সঙ্গে আছে আইরিন আয়াত। ইসকন নিষিদ্ধের বিষয়ে আজ হাইকোর্টে প্রতিবেদন জমা দেবে রাষ্ট্রপক্ষ। এরপর বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত দেবে উচ্চ আদালত। বুধবার ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন করেন এক আইনজীবী। নির্দেশনা চাওয়া হয় চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির বিষয়েও। মঙ্গলবার চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে ইসকন নেতা ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে তুমুল হট্টগোল, সংঘর্ষ ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের শিকার হন এক আইনজীবী। এরপর থেকে ইসকন নিষিদ্ধের দাবি জোরালো হয়। আন্তর্জাতিক অপরাধ আদালতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনবে অন্তর্বর্তী সরকার। বুধবার আইসিসির চিফ প্রসিকিউটর করিম এ খান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে গেলে এ কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সাবেক হাসিনা সরকারের বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে জুলাই আগস্ট আন্দোলনের সময় হত্যাকাণ্ড ও হাজার হাজার গুমের ঘটনা। এ সময় আইসিসির চিফ প্রসিকিউটর করিম এ খান বলেন, তারা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সহযোগিতা করতে চান। বৈঠকে রোহিঙ্গা সংকট ও মিয়ানমার পরিস্থিতি নিয়েও আলোচনা করেন তারা। আশা প্রকাশ করেন 2025 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে রোহিঙ্গা সংকট সমাধানে টেকসই দিক নির্দেশনা পাওয়া যাবে। বছরের পর বছর রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে কথার ফুলঝুরি ফোটানো হলেও প্রস্ফুটিত হয়নি ধারাবাহিকভাবে $1 বিলিয়ন আয় করার মতো একটি পণ্য, পাট, চামড়া, হোম টেক্সটাইল। কোনো বছর $1 বিলিয়ন পার করেছে তো পরের বছরই গেছে পড়ে। এই অবস্থায় রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রপ্তানিকারকরা। যদিও সরকারি অন্য সংস্থার নীতিকে বাধা বলছে ইপিবি, আর বিদেশি বিনিয়োগ বাড়ানোর উপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। MSRFN-এর রিপোর্ট। ইপিবির কাজটা কি আসলে? ইপিবির কাজটা হওয়া উচিত এক্সপোর্ট প্রমোশন। ইপিবি আসলে কার্যকর ভূমিকা করতে পারছে না বা রাখছে না। ইপিবির কার্যক্রম নিয়ে উদ্যোক্তাদের এমন প্রশ্ন তোলার কারণ, বছরের পর বছর প্রতিষ্ঠানটি রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার প্রতিশ্রুতি দিলেও তা আটকে আছে তৈরি পোশাকেই। আয় $50 বিলিয়ন ছুঁতে চাইলেও অন্য খাতগুলো ধারে কাছেও নেই। গেল 5 অর্থ বছরে পাট 2 বার, চামড়া 1 বার, হোম টেক্সটাইল 3 বার আয় করেছে $1 বিলিয়ন কিছু বেশি। আর 1 ডজনের বেশি পণ্য সম্ভার নিয়ে 2 বার $1 বিলিয়ন পার করেছে কৃষি খাতের আয়। তৈরি পোশাকের পর চামড়া খাত সবচেয়ে বেশি সম্ভাবনাময় হলেও এর যথাযথ উন্নয়নে কাজ করা হয়নি বলে অভিযোগ ব্যবসায়ীদের। NWG সার্টিফিকেশন বা ISO সার্টিফিকেশন বা অন্যান্য সার্টিফিকেশন যেগুলি আমাদের আন্তর্জাতিকভাবে প্রয়োজন, সেগুলি আমরা অর্জন করতে পারছি না। তো তার কারণ হলো, অন্যতম কারণ হলো আমাদের যে সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান বা CETP যেটাকে আমরা বলি, সেটা কিন্তু পুরোপুরি কার্যকর হয়নি। সোনালী আঁশের পাটেও গাথা যায়নি ধারাবাহিক $1 বিলিয়ন রপ্তানি আয়। কৃষি পণ্যও পারেনি বিদেশের বাজার ধরতে। এজন্য গুণগত মান নিশ্চিতে পরীক্ষাগারের অভাবকে দায়ী করছেন উৎপাদকরা। উৎপাদিত পণ্য যদি আন্তর্জাতিক বাজারে আমরা রপ্তানি করতে চাই, তাহলে এর প্রধান বাধা হলো এর অ্যাক্রিডিয়েটেড ল্যাবরেটরি থেকে এর সনদ দিতে হবে। রপ্তানি পণ্য বাড়াতে ব্যবসায়ীরা যখন এমন বহুমুখী চ্যালেঞ্জের কথা তুলে ধরছেন, তখন রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি বলছে, দায় তাদের নয়, বরং সরকারের অন্য সংস্থাগুলোর নীতি পণ্য বৈচিত্র্যের ক্ষেত্রে বড় বাধা। ইন্ডাস্ট্রির লোকজনকে নিয়ে এনবিআর সঙ্গে আমরা কাজ করছি। এনবিআর একটা রিফর্ম কমিশন হয়েছে, আমরা সেই প্রস্তাবগুলো আমরা এনবিআরকে দিয়েছি। আমরা খুব সহসা ওনাদের সঙ্গে ডায়ালগে যাব, আলোচনা যাব। আমাদের ইমিডিয়েট কী ধরনের পলিসি ইন্টারভেনশন দরকার, মিডিয়াম টার্মে কী ধরনের একটা বা লং টার্মে কী ধরনের, ওইটা একটা রোডম্যাপ আমরা দিব। অর্থনীতিবিদরা বলছেন, বিদেশি বিনিয়োগ বাড়লে পণ্য বহুমুখীকরণের সুযোগ আরও বৃদ্ধি পাবে। পৃথিবীতে যেসব দেশগুলো তাদের রপ্তানি আয়কে দ্রুত বাড়াতে পেরেছে এবং অনেক বহুমাত্রিক রপ্তানি করতে পেরেছে, তারা সবাই কিন্তু মোটামুটি বিদেশি বিনিয়োগের উপরে নির্ভর করে কাজটা করতে পেরেছে। আমরা যথেষ্ট পরিমাণে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে পারিনি। এর বাইরে পণ্য বৈচিত্র্যকরণে ইপিবি সক্ষমতা বাড়ানোর কথা বলছেন এই অর্থনীতিবিদ। বিদেশি বিনিয়োগের সুবিধা হচ্ছে। MSRFN, সময় সংবাদ, ঢাকা। এলসি সহ নানা সংকটে কমেছে পণ্য আমদানি। এই কারণে অন্তত 40% বাণিজ্য কমে গেছে যশোরের নোয়াপাড়া নৌবন্দরে। ব্যবসায়ীরা বলছেন, সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়েছে বন্দর কেন্দ্রিক বাণিজ্যে। এমনকি চলতি বছর রাজস্ব আয় কমার আশঙ্কাও করছে বন্দর কর্তৃপক্ষ।
জুয়েল মৃধার পাঠানো তথ্য এবং আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। বিদেশ থেকে আমদানি করা পণ্য মোংলা বন্দরে খালাস করে ছোট জাহাজে নিয়ে আসা হয় যশোরের নোয়াপাড়া নৌবন্দরে। এরপরে বন্দর থেকে বিভিন্ন পরিবহনে করে আমদানি করা পণ্য সরবরাহ করা হয় বিভিন্ন জেলায়। ব্যবসায়ীরা বলছেন গত 1 বছর ধরে বাণিজ্যে মন্দা চলছে। এলসি জটিলতায় কমেছে আমদানির পরিমাণ, পাশাপাশি রাজনৈতিক পট পরিবর্তনের নেতিবাচক প্রভাবও পড়েছে বন্দর কেন্দ্রিক বাণিজ্যে। এ কারণে একদিকে কমেছে পণ্য সরবরাহ, অন্যদিকে কাজ কম পেয়ে বিপাকে পড়েছেন শ্রমিকরা। বর্তমান মার্কেটে কম্পিটিশন মার্কেট তারপরেও আগের থেকে অনেক খারাপ। ট্রান্সপোর্ট ব্যবসায়ী এখানে যারা আছে মূলত তাদের সবারই একই অবস্থা। কাজটা কম আছে, এলসির জন্য হোক যে জন্য হোক সেভাবে কাজ পাচ্ছি না। কম টাকা নিয়ে বাড়ি যেতে হয়, বাড়ি যাতায়াত খরচই রাস্তাঘাটে শেষ হয়ে যায়। 20,000 শ্রমিক কাজ করত, সেই জায়গায় 10,000 শ্রমিকও কাজ করতেছে না। অনেক শ্রমিক মানবতার জীবন যাপন করছে। এলসির সংকটের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, গমের মূল্য বৃদ্ধি পেয়েছে, কয়লার মূল্য বৃদ্ধি পেয়েছে, সারের মূল্য বৃদ্ধি পেয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতা এবং সুদৃষ্টি আসলে আমরা আবার আগামী বছর থেকে ঘুরে দাঁড়াতে পারবো, কারণ এটা সম্ভাবনাময় একটা ব্যবসা কেন্দ্র। পণ্য আমদানি কমায় চলতি বছর রাজস্ব আয় কমার শঙ্কা বন্দর কর্তৃপক্ষের। বিগত অর্থ বছরে আমরা যেখানে 5 কোটি টাকা আমাদের রাজস্ব আয় হয়েছে, এই বছর সেই রাজস্ব আয় কিছুটা কমবে আমরা সেই আশঙ্কা করছি। ব্যাংকিং অবস্থা এবং অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, তাহলে আবার এই বন্দরের কার্যক্রমে গতিশীলতা আসবে। যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়ায় ভৈরব নদকে কেন্দ্র করে 1990 সালে শুরু হয় নৌবন্দরের কার্যক্রম। নৌপথের পাশাপাশি সড়ক ও রেল যোগাযোগ সুবিধা থাকায় সার, কয়লা ও গম সহ 7 ধরনের পণ্যের বৃহত্তর মোকামে পরিণত হয় এই নৌবন্দর। কর্তৃপক্ষের তথ্য মতে প্রতি বছর 3,500-এর অধিক পণ্যবাহী জাহাজ পণ্য নিয়ে আসা যাওয়া করে এই বন্দরে। সময় সংবাদ, যশোর। চূড়ান্ত ট্রায়াল শেষে এখন প্রস্তুত পদ্মা সেতু রেল লিংকের পুরো লাইন। রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রস্তাবনা অনুযায়ী ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে নড়াইল হয়ে ঢাকা খুলনা ও ঢাকা বেনাপোল রুটে ট্রেন চলাচলের কথা রয়েছে। এতে খুলনা থেকে রাজধানীতে যাতায়াতের সময় লাগবে মাত্র 3.5 ঘন্টা। উচ্ছ্বসিত যাত্রীরা। নিয়ামুল হোসেন কোচের তোলা ছবিতে আব্দুল্লাহ মামুন রুবেলের রিপোর্ট। বাসের পর এবার ট্রেনে করেও মাত্র 3.5 ঘন্টায় খুলনা থেকে যাওয়া যাবে রাজধানী ঢাকায়। এজন্য প্রস্তুত পুরো রেলপথ। পদ্মা রেল লিংকের দ্বিতীয় ফেজের কাজ শেষে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর আগে যাত্রীবাহী ট্রেনের ট্রায়াল রান হয় গত রোববার। রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রস্তাবনা অনুযায়ী ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে নতুন একটি ট্রেন যাত্রা শুরু করবে এ রুটে। প্রতিদিন খুলনা থেকে যশোরের সিঙ্গিয়া, নড়াইল, মধুমতি সেতু, গোপালগঞ্জের কাশিয়ানী ও ভাঙা হয়ে ঢাকায় যাবে ট্রেনটি। ফিরতি ট্রেন যশোর হয়ে যাবে বেনাপোলে। আবার বেনাপোল থেকে একই রুটে ঢাকায় ফিরবে ট্রেনটি। বিকেলে আবার ঢাকা থেকে নড়াইলের একই রুট ধরে ফিরবে খুলনায়। এতে 376 কিলোমিটার থেকে পথ কমে আসবে 208 কিলোমিটারে। উচ্ছ্বসিত খুলনা অঞ্চলের যাত্রীরা। পড়ালেখা করি বা এমনি অন্যান্য কাজে ঢাকায় বারবার যেতে হয়, টাইম যত কম লাগবে আমাদের জন্য তত ভালো। অল্প সময় গেলে আমরা ডাক্তারি যে কোনো সুবিধা, ঢাকাতে গেলে বড় বড় হসপিটালে যেটা এখানে চিকিৎসার ব্যবস্থা নেই, তারপরে বিভিন্ন অফিসিয়াল কাজ। ঢাকায় চাকরি করে তারা একটু আগে খুলনা আসতে পারবে। সকালে ঢাকায় যে কাজ সেরে আবার দিনে দিন ব্যাক করতে পারতেছি। ফেরি পারাপার বা বিভিন্নভাবে আমরা অনেক ভোগান্তিতে পড়তাম। ট্রেন সার্ভিসটা চালু হওয়াতে আমরা খুব অল্প সময়ের ভিতরে ঢাকায় পৌঁছতে পারবো। খুলনাবাসীর এটা তো প্রত্যাশা ছিল আগের থেকেই। এদিকে ট্রায়াল রান সফল হওয়ায় নতুন রুটে ট্রেন যাত্রা নিয়ে আশাবাদী কর্তৃপক্ষ। সার্বিক প্রস্তুতি সম্পন্ন, স্টেশনে প্রয়োজনীয় লোকবল দেওয়া হয়েছে। যাত্রী সাধারণের ভিতরে প্রচন্ড আগ্রহ তারা এই ট্রেনে চড়ার জন্য। 3 ঘন্টা 45 থেকে 50 মিনিটে আমরা এখানে আসতে পেরেছি ঢাকা থেকে। ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে এটি আমরা বাণিজ্যিক যাত্রা শুরু হবে। বর্তমানে খুলনা ঢাকা রুটে 2টি আন্তনগর ট্রেন চলাচল করে। সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস ট্রেন দুটি রুট পরিবর্তন না করে আগের নিয়মেই চলবে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। খুলনায় অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পুলিশ ফাঁড়ির কার্যক্রম। পলেস্তারা খসে পড়ে দুর্ঘটনার সংখ্যায় দিনেও ব্যারাকে মশারি টানিয়ে রাখতে হয়। রয়েছে শয্যা এবং শৌচাগার সংকট। আর বর্ষা মৌসুমে জলাবদ্ধতার ভোগান্তি তো আছেই। ভবন সংস্কারের শিগগিরই উদ্যোগ নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। আব্দুল হালিমের ছবিতে বেলাল হোসেন সজলের রিপোর্ট। মশা তাড়ানোর জন্য মশারির ব্যবহার হলেও এখানে সেটি ছাউনি ও আত্মরক্ষার্থে ব্যবহার হচ্ছে। পাশেই বিম ধসে পড়া ঠেকাতে বাঁশের ঠেকনা। এমনই জরাজীর্ণ ভবনেই চলছে
পুলিশ ফাঁড়ির কার্যক্রম। খুলনার নিরালা পুলিশ ফাঁড়ি ভবনের বিভিন্ন সংযোগে ফাটলসহ পলেস্তারা উঠে বেরিয়ে এসেছে রড। পলেস্তারা পরে দুর্ঘটনার আতঙ্কে দিনেও ব্যারাকে মশারি টানিয়ে রাখতে হচ্ছে। এর থেকেও ঝুঁকিপূর্ণ নগরীর সদর ফাঁড়ি। দুইতলা ভবনের বাহির থেকে বোঝার উপায় নেই ভিতরের বেহাল দশা। স্যাঁতস্যাঁতে পরিবেশ, নেই পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা। জরাজীর্ণ খুলনার বাকি পুলিশ ফাঁড়িতেও রয়েছে শয্যা, শৌচাগারের সংকট। আর বর্ষা মৌসুমে পোহাতে হয় জলাবদ্ধতার ভোগান্তি। বছরের পর বছর ঝুঁকি নিয়ে ফাঁড়িতে বাস করছেন পুলিশ সদস্যরা। মাথার উপরে ভেঙে পড়ছে, বাথরুমের সমস্যা আছে, অপরিষ্কার, চারিপাশে মশা, দুর্গন্ধ। যে কোনো সময় ছাদ ধসে পড়তে পারে, এই আত্মরক্ষার্থে আমরা সবসময় মশারি টানাই। ডিউটি শেষে রেস্ট করা খুব কষ্ট হয়ে যাচ্ছে। অনেক দিনের পুরাতন হয়, ভবনটা পরিষ্কার রেখেও ইচ্ছা থাকলেও পরিষ্কার রাখা সম্ভব হচ্ছে না। বর্ষা মৌসুমটায় সবসময় পানি থাকে, এদিকে পানিটা পাস হওয়ার রাস্তাটা নাই, একটা ছিদ্র আছে, ওটাতে পানি যায় না। তবে শিগগিরই ভবনগুলো সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। অগ্রাধিকার ভিত্তিতে আমরা এখানে কাজ করছি। তার পাশাপাশি যেখানে আবাসনের সমস্যা আছে বা যেখানে নির্মাণ কাজের অন্যান্য সমস্যা আছে, সে কাজগুলো আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমাদের টাকা বরাদ্দ সাপেক্ষে আমরা এখানে কাজগুলো করছি এবং অতি দ্রুততার সঙ্গে আমাদের এই যে বর্তমান সমস্যাটা আছে এটা সমাধান করতে পারবে। খুলনা নগরীতে 8টি থানার অধীনে 16টি পুলিশ ফাঁড়ি রয়েছে। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। দেশে বিদেশে গবেষণার নেতিবাচক ফলাফল আর পরিবেশবাদীদের নানা প্রতিবাদ সত্ত্বেও নির্মাণ করা হয়েছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। এই স্থাপনাই এখন সুন্দরবনের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। নির্মাণের আগে যে আশঙ্কা গবেষকরা করছিলেন, বাস্তবে এখন তার চেয়ে বেশি ক্ষতি হচ্ছে। সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস দ্বারা পরিচালিত মূল্যায়নে এই তথ্য উঠে এসেছে। আব্দুল আল মামুন রুবেলের রিপোর্ট। নির্মাণের আগে থেকেই বিতর্ক ছিল বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নিয়ে। পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের প্রতিবাদ উপেক্ষা করে সুন্দরবনের কাছে 2016 সালে নির্মাণ কাজ শুরু করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্রটি চালু হয় 2022 সালে। পানি সম্পদ মন্ত্রণালয় পরিচালিত প্রতিষ্ঠান সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে, বিদ্যুৎ কেন্দ্রটি চালুর পর থেকেই যেটি এলাকায় খালাসের জন্য উন্মুক্তভাবে কয়লা রাখায় দূষিত হচ্ছে সুন্দরবন ও এর নদীগুলো। কয়লার ছাই ও নির্গত পানি মিশছে নদীতে, পরিবেশের সঙ্গে মিশছে নাইট্রেট, ফসফেট, পারদ সহ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক, যার বিরূপ প্রভাব পড়ছে জলজ ও বনজ জীববৈচিত্র্যের উপর। সুন্দরবন এলাকায় শুধু রামপাল বিদ্যুৎ কেন্দ্র নয়, শতাধিক ভারী শিল্পের দূষণে নদীতে জলজ প্রাণীর সংখ্যা যেমন কমছে, তেমনি বায়ু দূষণও বেড়েছে। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উপরের পানি কিন্তু পশুর নদীতে পড়ছে। মাছ বা অন্যান্য যে জীববৈচিত্র্য, অন্যান্য যে অনুজীব সবগুলো কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। সেখানে সুপার ক্রিটিক্যাল টেকনোলজি ব্যবহার করা হয়েছে এবং নিম্নমানের টেকনোলজি ব্যবহার করার কারণে এই প্রকল্প ইতিমধ্যেই কয়েকবার বন্ধ হয়ে গেছে। সারা বিশ্বই যখন কয়লার ব্যবহার কমিয়ে আনতে সোচ্চার, তখন এ ধরনের বিদ্যুৎ কেন্দ্র শুধু সুন্দরবন, নদী বা প্রকৃতিরই ক্ষতি করছে না, বৈদেশিক ঋণ সহায়তার কারণে অর্থনৈতিকভাবেও পিছিয়ে পড়ছে। বিশেষজ্ঞদের শঙ্কা, ক্রমাগত এ দূষণ এখনই রোধ না করা গেলে সুন্দরবন সহ এ অঞ্চলের জীববৈচিত্র্যে দেখা দেবে ভয়াবহ বিপর্যয়। যতটা আমরা অর্থনৈতিকভাবে লাভবান হব, তার চেয়ে অধিক সংখ্যকভাবে আমরা অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হব, আমাদের প্রকৃতি ধ্বংস হবে, আমাদের নেচার ধ্বংস হবে। উচ্চাভিলাষী এ প্রকল্প এখনো কোনো লাভের মুখ দেখেনি বলছেন অর্থনীতিবিদ। তবে বন্ধ না করে বিকল্প উপায়ে বিদ্যুৎ কেন্দ্রটি চালু রাখার পরামর্শ তার। পুরোপুরি এটাকে বন্ধ করে না দিয়ে বরং এটার বিকল্প কোনোভাবে যদি এটাকে চালু রাখা যায় এবং সেটা যদি বাংলাদেশের অর্থনীতিতে ভালো কোনো প্রভাব রাখতে পারে, আমার মনে হয় সেইভাবে ভেবে দেখা যেতে পারে। 16,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি সুন্দরবন থেকে মাত্র 14 কিলোমিটার দূরে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, রামপাল, বাগেরহাট। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। চিন্ময় কাণ্ডে ইসকন নিষিদ্ধের দাবি হাইকোর্টে আজ প্রতিবেদন দেবে রাষ্ট্রপক্ষ। শুনানিতে উঠবে চট্টগ্রাম ও রংপুরের জরুরি অবস্থা জারির আবেদনও। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।